শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। প্রবাসে থাকেন তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা? শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখি। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দেওয়ার বিষয়টিকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? তিনি কবে নাগাদ যুক্তরাষ্ট্র যেতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, সেই জন্য বিএনপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই। এখানে এই প্রেয়ার ব্রেকফাস্টটি ইটস একটা বলতে গেলে একটা ট্রেডিশনের মতো প্রতি বছরই এটা হয়। বিভিন্ন 100-এরও অধিক দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, বিরোধী দলীয় নেতারা ইনভাইটেড হয়। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এই সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। সেই হিসেবে ওনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মাননীয় মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ইনভাইট করেছেন। সেই জন্য আমরা অবশ্যই এটা একটা আমি মনে করি আমরা যখন বলি পিপল টু পিপল রিলেশনশিপ ডেমোক্রেসিতে, এই ডেমোক্রেসিতে এটা আরো বেশি মানে এই ডিপ্লোমেসির ক্ষেত্রে এবং দুই দেশের গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখবে। জি, আপনি বলছিলেন যে দুই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি ভালো ভূমিকা রাখবে। এই যে প্রেয়ার ব্রেকফাস্ট, যেটি জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান কবে নাগাদ যুক্তরাষ্ট্র যেতে পারেন, আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? আর কি আসলে এখান থেকে আশা করা যায়? না, আমন্ত্রণটা তো আসলো কেবল, সেটা তো আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার চিকিৎসার জন্য লন্ডনে এই মুহূর্তে অবস্থান করছেন। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার সহধর্মিনী জোবায়দা রহমান অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তো ঠিক কখন যাবেন বা কিভাবে যাবেন সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু আমন্ত্রণটা যে এসছে, সেটা যদি আমি একটা রাজনৈতিক ব্যাখ্যা বা একটা ডিপ্লোম্যাটিক ব্যাখ্যা দিতে চাই, সেটা আমি বলবো যে অবশ্যই এটা দুই দেশের মধ্যে দুই দেশের সম্পর্ক আরো বেশি শক্তিশালী করবে। আমাদের অবশ্যই আমেরিকার সাথে সবসময় একটি ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের, কারণ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেড রিলেশন আছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমাধানে ওদের এইডের জন্য বিভিন্ন সময়ে হাজার হাজার কোটি ডলার এইড তারা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। ইউএস এইডের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলছে এই মুহূর্তে। তো আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই সকল বিষয়গুলো আরো বেশি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সহকারে দেখবে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বিগত দিনেও করে এসছে, যখন বিএনপি বহুবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকারের দায়িত্বে ছিল এবং ভবিষ্যতেও আসার ভালো সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে
বিএনপির এই দুই দেশের সম্পর্ক রক্ষায় এটি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে বিএনপির 3 শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। 10 জানুয়ারি এই আমন্ত্রণ পত্র পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে এই জাতীয় প্রাতরাশ প্রার্থনা হবে। মার্কিন কংগ্রেশনাল কো-চেয়ারদের নেতৃত্বে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজন করা হয়। 1953 সাল থেকে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে আসছেন। ইলিয়াস হোসেন প্রবাসে থাকেন, তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনো শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা? শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত আনফেয়ার হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি -2 1/11 কথা মনে পড়ে বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান, তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? যারা বিভিন্ন এলাকায় কনস্টিটিউশনে যারা একেবারে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, আমাদের যে তাহলে এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো এই রক্তই বৃথা। ফরিদপুরেই একজন কৃষক লীগের সম্ভবত একজন নেতা, তিনি মারা গেছেন, তার স্ত্রী আপনার নামেও হত্যা মামলা, আপনাকেও আসামি করেছেন। 2001 সালে তো জামাতও বিএনপির সাথে ক্যাবিনেটে ছিল, তাহলে কি জামাতও স্বৈরাচারী ভূমিকায় ছিল নাকি 2001 সালে? আমরা বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে। 2.5 বছর আগে 27 দফায় তারেক রহমান সাহেব পেশ করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার প্রচার করতে দেয় নাই। তারপরে সেটা 31 দফায় এসেছে আরো আলোচনার ভিত্তিতে। এই 31 দফার মধ্যে আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী, একজনের ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না। বেগম খালেদা জিয়া লন্ডন গেলেন, ঠিক সেদিন যে সময় যাচ্ছেন তিনি, সেই সময় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন জামাতে ইসলামের আমির। মুভমেন্ট এক জিনিস, আন্দোলন এক জিনিস, দেশ পরিচালনা কিন্তু। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। বিগত আওয়ামী লীগ সরকারের কাছে 18 বার আবেদন করেও বিদেশে যেতে অনুমতি না পাওয়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডনে গেছেন মহাসমারোহে। দীর্ঘদিন সেখানেই আছেন তার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। চিত্রটা এখন এমন যে শেখ পরিবার এবং জিয়া পরিবার, বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী এই দুই পরিবারের কেউই এখন নেই বাংলাদেশে। তবে কি প্লট তৈরি হয়েছে -2 বাস্তবায়নের? ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেবার পর থেকেই যেই শঙ্কার কথা বলে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সময় দেশে ফিরতে বাধা থাকলেও সেই সরকার পতনের 4 মাসেরও বেশি সময় পার হয়েছে, এখনো কেন ফিরছেন না তারেক রহমান? দুর্নীতি, অপশাসনে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছেন তাদেরই এক সময়ের জোটসঙ্গী জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল। শেখ হাসিনা সরকারের উৎখাতের পর বিদ্যমান রাজনীতিতে সবচেয়ে বড় দল বিএনপি কি পারবে অতীত অপকর্মের দায় থেকে বেরিয়ে পরিশুদ্ধ রাজনীতির নিশ্চয়তা দিতে? পালস অফ পলিটিক্সে আজকে আমার অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছে আসলে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করব, অনেকগুলো বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি দেশীয় রাজনীতি নিয়ে কথা বলবেন, আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, অতএব আন্তর্জাতিক ভাবেও কি হচ্ছে সেটিও একটু বলতে পারবেন এবং আপনার ব্যক্তি রাজনীতির বিষয়ে নিশ্চয়ই একটু জানবার আমার সুযোগ হবে। শুরুতেই আপনার বিষয়ে একটি মন্তব্য, সেটি নিয়ে একটু শুরু করি। যে সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন কিনা বা হয়তো করেছেন, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন প্রবাসে থাকেন, তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন,
আপনার সাথে এখনো শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ টাইমটা উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপি, আমি সব দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসেবে, এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না, এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি, এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। আমার সব বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো কোয়ার্টার থেকে, বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে, এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্বটাই আমি পালন করি। তার মানে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয় বা আপনার যে যোগাযোগের বিষয়, সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকার উৎখাতের পর শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11 সময় এই -2তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং এখন না, 5ই আগস্টের পরে, এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1-11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার জন্য, সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন, এবং 1-11 সময় ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখনও ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি যেভাবে দেখি সেটা
হচ্ছে যে দেখেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই, সে তাদের নিজেদের দোষেই নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু শেখ জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি, ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। ওনাকে ওনার বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয়নি এতদিন, কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে। তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে, শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে। সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971 পর থেকে তখনও সেই নজির আছে, আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, তখন আওয়ামী লীগ ছাড়া, তখন আমি আপনাকে বলি রাজনীতি, তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না, সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার মত পার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন যে আওয়ামী লীগ আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে চলে এসেছেন। কারণ মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার দেখেন, ইতিহাস ঘাটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মত পার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন, তখন কিন্তু উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, উনি গণতান্ত্রিক ধারাতে, গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছে। যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনো একসেপ্ট করে নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নেতৃত্বে, শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন। অবশ্যই 1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, এটা তো কেউ সাপোর্ট করছে না। কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে, আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিলেন দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে, 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে, যেহেতু আমার আব্বা তৎকালীন সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই।
সেই কারণে। তো এইটা তো বাস্তবতা, ইতিহাস ঘাটলে অনেকেই ইতিহাস নিজেদের মতো বলতে চায়। হ্যাঁ, এটাই ওনার খুবই মৃত্যুর আসলে পরেই দুঃখজনক এসছে, বিষয়। মানে ইতিহাসটা সম্পর্কে আমরা কখনোই স্পষ্ট আপনি জানি না, কারণ আপনি জানি না যদি 15ই আগস্ট না ঘটতো, যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো, আমার বাবা হয়তো তাও আওয়ামী লীগ ছেড়েন, কারণ বাই দ্যাট টাইম অনেক বেশি মানে মতপার্থক্য হচ্ছিল, বিশেষ করে তাদের কিভাবে তারা দেশ পরিচালনা করছিল এবং কিভাবে তারা পলিসিগুলো নিচ্ছিল সেই মানে কারণে। মানে আর ইতিহাসে খুব নাই যাই বিষয়গুলো যেহেতু খুব স্পষ্ট করবার মতো আমাদের কাছে সুযোগ নেই, আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে যেটি নিয়ে আমি বলছিলাম যে প্লটটি তৈরি হচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার কথা জিজ্ঞাসা করছিলাম। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে, আপনিও বলছিলেন যে লন্ডনে অবস্থান করছেন, তিনি কেন, মানে তিনি এই প্রশ্নটা দর্শক এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।